সমস্যা নেই, 15 দিয়ে দিলে ঠিক আছে, সমস্যা নেই। এখন এরপরে ইলিশ ধারায় অবরোধ আরোপ করা হয় দুইবার, একবার মার্চ মাসে আর একবার অক্টোবর মাসে, এবং প্রত্যেকবার ইলিশের উপর অবরোধ আসে 22 দিন করে, যাতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পায়। 22 দিন করে ইলিশ ধরার অবরোধ থাকে। শেষ, এই পর্যন্ত শেষ হলে ক্লিয়ার বা সি লিখে দেন। তাহলে এরপরে আমরা লিখব হলো বাংলাদেশের কৃষি সংক্রান্ত আরো যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে, অর্থাৎ কৃষি সংক্রান্ত যেই ফসল বা অন্যান্য ফসলের জাত এইগুলো নিয়ে, এবং কৃষি সংক্রান্ত প্রতিষ্ঠানগুলো নিয়ে। তার আগে আরো একটা কথা লিখে নেন, বাংলাদেশে কৃষি দিবস হলো 1 অগ্রহায়ণ। বাংলাদেশে কৃষি দিবস 1 অগ্রহায়ণ, এটা লিখে রাখেন। এবং বাংলাদেশে কৃষি পুরস্কার প্রবর্তন হয় 1973 সালে। কৃষি পুরস্কার প্রবর্তন হয় 1973 সালে। এইগুলো কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের কৃষি দিবস 1 অগ্রহায়ণ বা 15ই নভেম্বর। 15ই নভেম্বর। স্যার কথা ছিল? হ্যাঁ অবশ্যই, কথা থাকলে সেটা একটু কমেন্টে লিখে দেন, আমি উত্তর বলে দিচ্ছি। আনমিউট করা আছে আমার, বলেন। আগে থেকে নোটিশ দেয় না কেন? আজকে তো ক্লাস ছিল না। আজকে ক্লাস ছিল মোস্ট প্রবাবলি, নোটিশ তো আগে দেয়া আছে নাকি আমি জানি না শিওর। আনমিউট করা আছে, বলেন। আনমিউট করা আছে, জান্নাত আপু আর সুমন ভাই দুইজনকে আনমিউট করা আছে, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার এই যে আপনার এই প্রথমে যে কোয়েশ্চেনটা আবার যোগ্য জমি, এই যে পরিমাণ আপনি এখান থেকে 2,01,57,000 আর আমরা এখানে পড়ছি শীতে শীতে আমি কতবার বলছি বলেন, বাকি যে আছেন সুমন ভাই বলেন, আমি কয়বার বলছি এই কথা? 3বার অন্তত বলছি আমি, যে যদি কোনো জায়গা লেকচার শিটে না মেলে সেই তথ্যগুলো এইটাই করবেন যেটা আমি লিখে দিচ্ছি। কারণ হলো এই লেকচার শিটটা করা গত বছর ডিসেম্বরে, তারপরে অনেকগুলো রিপোর্ট, অনেকগুলো তথ্য নতুন করে এসেছে, যার কারণে তথ্যগত পরিবর্তন হতে পারে, এবং সেক্ষেত্রে এইখানে যা লিখে দিচ্ছি এটাই করবেন। এই যে এখনের রিপোর্ট স্যার, এই দিয়ে কিন্তু অর্থনৈতিক সমীক্ষা 2022 অনুযায়ী লেখাই যায় সেটা শ্রমজীবী মানুষের সংখ্যা 40.6%। ওইখানে সমীক্ষা 12, অর্থনৈতিক সমীক্ষা 12। আর আপনি 47.48%। আরে আরে ভাই, ওইটা কিসের তথ্য লিখছি বলেন? ওইটা লিখছি হলো আপনার কৃষি শুমারি 2019-এর তথ্য, যেটা রিপোর্ট প্রকাশিত হয়েছে 27 ডিসেম্বর
2022। আর আপনার অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুযায়ী কৃষিতে জনসংখ্যা বা শ্রমজীবীর পরিমাণ 45.33%। দুইটা আলাদা করে লেখা আছে কিনা ভালো করে খাতা চেক করেন। একটা 45.33% অর্থনৈতিক সমীক্ষা 2023 অনুযায়ী, আর 47.48% এটা হলো কৃষি শুমারি 2019 অনুযায়ী, যেটা চূড়ান্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে 27 ডিসেম্বর 2022। এটা একেবারে শুরু থেকে অনেকবার বলে দিয়েছি তো আমি, এবং বিস্তারিতই বলেছি, এবং বলেও দিয়েছি যদি লেকচার শিটে না মেলে তাহলে এইখানে আমি যেটা লিখছি এইটাই পড়বেন। লেকচার শিটে অনেক সময় তথ্য মিলবে না, কারণ লেকচার শিটটা করা গত বছর ডিসেম্বরে আপনাদের বই পুস্তক দেওয়া হয়েছে। আচ্ছা স্যার, আর হেক্টর আর একরের মধ্যে একটু যদি বোঝাই দিতেন পার্থক্যটা। মাইল আর কিলোমিটারের মধ্যে পার্থক্য বোঝেন, ওরকম একটা পার্থক্য। আসেন, ওকে, সময় ভাই বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার 1 ঘন্টা আগে যদি এরকম টাইম দেওয়া হয় তাহলে আমরা কিভাবে অ্যাটেন্ড করবো? মানে কি? 1 ঘন্টা আগে সময় দেওয়া হয়েছে আমাদের। ওহো, এইটা আসলে যাতে না হয় এই ব্যাপারে আপনারাই একটু জানাবেন ওনাদেরকে, যাতে এরকম না হয়। আমি কালকেও ফোন দিয়েছি, গতকালও মেসেজ দিয়েছি, রাত সকালও মেসেজ দিয়েছি, ওনারা কোনো রেসপন্সই করে না। কেন মেসেজ দিবেন কেন? এই যে আপনাদের ইসে নাকি ব্যাচে দেয়া আছে রুটিন আজকের ক্লাস। হ্যাঁ, রুটিন দেওয়া আছে, কিন্তু রুটিনের সময়টা তো আমাদের 1টা বাজে দেওয়া হয়েছে, 1টা-1:30টার পর। না না, আগেই তো দেয়া ছিল। না, আগে আগেই দেওয়া ছিল দেয়া না ছিল। স্যার, আপনি ওই যে আমার সামনে কমেন্টে লিখতেছে লোকজন, ফারজানা আপু লিখছে যে উনি দেখে নাই। আর রুটিন কয়টা স্যার আগেই দেয়া ছিল। না না স্যার, আপনি রুটিনটা আমাদের দিছে 1টার পর। না, আগেই দেয়া ছিল, এই যে লোকজন লিখতেছে দেখেন। স্যার সকালে তো দেয় নাই, সকালে তো দেয় নাই স্যার। যার কারণে দেখেন স্যার এখানে 30 জনের উপরে উঠে না স্টুডেন্ট। আমাদের রুটিন অনুযায়ী ক্লাস হচ্ছে না, প্লাস আমাদের সময় অনুযায়ী হচ্ছে না, যার কারণে আমাদের স্টুডেন্টগুলো কম। আমাদের এই কথাগুলো কেউ শুনতেছে না স্যার। তারপর আমি ক্লাসের টাইমে ডিস্টার্ব করতেছি আপনাদের, যেটা আমার করা উচিত নয় স্যার। ওই যে লোকজন লিখতেছে যে আগে দেয়া ছিল রুটিন, কি জানি, দেখেন। এরপর ক্লাসের শেষে ওনাদের সাথে কথা বলেন, ডেকে দিব ওনাদেরকে। ওই যে রুটিন নাকি আগে জানে না এরা, এরকম কিছু একটা। এরপর আজকে দুপুর 11টায় জানছে, এই কারণে ক্লাস করতে পারছে না আজকে। আচ্ছা, আর কি আছে বলেন? কর্তৃপক্ষ আছে আমাদের সামনে, তানভীর স্যার আছে, বলেন আর কি বলতে চাচ্ছিলেন? এগুলো অযথা কথা, সারাদিন ক্লাস নেন। আচ্ছা, তো ঠিক আছে। এই যে রুটিন 11টায় দিছে, কাল রাতে দেখলাম রুটিন। আচ্ছা স্যার, রাতে ক্লাস দিলে ভালো হতো, ওকে। 11টায় দিছে, এগুলো অযথা কথা। দেখেন আপনারাই একজন আরেকজনকে কাউন্টার দিচ্ছেন, আমি শিওর জানি না কি করা। তবে আমি যতদূর জানি যে রুটিন আপনারা আগের দিন রাতেই পেয়ে থাকেন, যাতে পরের দিন ক্লাস করার জন্য আপনারা আগে থেকে প্রিপারেশন নিতে সুবিধা হয়। এবং রুটিন অনুযায়ী কোন দিন কোন ক্লাস আছে সপ্তম মাসের শুরুতে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। সো এই জিনিস নিয়ে ঝামেলা হওয়ার কথা না। আজকে হয়তো বা একটু লেট হতে পারে, এরকম কিছু হতে পারে। এরপর আসেন চলে যাই বাংলাদেশের কৃষি দিবস 1 অগ্রহায়ণ বা 15ই নভেম্বর। এরপরে আরেকটা জিনিস লিখে রাখেন, বাংলাদেশে কৃষি পুরস্কার প্রবর্তন হয় 1973 সালে। কৃষি পুরস্কার প্রবর্তন হয় 1973 সালে। কৃষি পুরস্কার প্রবর্তন হয় 1973 সালে। এরপরে আর একটা কথা লিখে রাখেন, বাংলাদেশের কৃষি সেবার জন্য হটলাইন, কৃষি সেবার জন্য হটলাইন, এই দুইটা জিনিস পরীক্ষায় আসে। একটা হলো কৃষি বাতায়ন, একটা হলো কৃষি বাতায়ন, এটা হলো 3331। কৃষি সেবার হটলাইন, কৃষি সেবার হটলাইন, এখান থেকে প্রশ্ন এসেছিল।
কৃষি সেবার হটলাইন, একটা হলো কৃষি বাতায়ন। কৃষি বাতায়ন হলো 3331। একটা হলো কৃষি বাতায়ন আর একটা হলো কৃষি কল সেন্টার 16123। এটা হলো কৃষি কল সেন্টার। কৃষি কল সেন্টার 16123। এটা হলো কৃষি কল সেন্টার। কৃষি কল সেন্টার। ব্যাস এই পর্যন্ত। এখন দেখেন কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানের অ্যাব্রিভিয়েশন বা পূর্ণরূপ। কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠানের অ্যাব্রিভিয়েশন বা পূর্ণরূপ। এখানে একেবারে গুণে গুণে 5টা প্রতিষ্ঠান সম্পর্কে লিখবেন। তার মধ্যে 1 নম্বরে লেখেন বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বা BRRI। কৃষি সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহ বা এই কৃষি সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহের পূর্ণরূপ। পূর্ণরূপের মধ্যে 1 নম্বরে লিখবেন হলো BRRI বা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। BRRI বা বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা বাংলাদেশের সর্বপ্রথম কৃষি সংক্রান্ত প্রতিষ্ঠান, যেটা পাকিস্তান আমলে প্রতিষ্ঠিত হয়েছিল 1960 সালে। এটা হলো বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এটা তো একেবারে কমন জিনিস, আপনাদের সবারই জানার কথা। বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। এরপরে আরেকটা লিখে রাখেন, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউটের পরে যেটা প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হলো বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। এটাও প্রতিষ্ঠিত হয় পাকিস্তান আমলে 1970 সালে। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট বা BARI এটাও প্রতিষ্ঠিত হয় 1970 সালে। আর দুইটার অবস্থানই হলো গাজীপুরের জয়দেবপুরে। বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট। এই দুইটা প্রতিষ্ঠানই ঢাকার বাইরে অর্থাৎ গাজীপুরে অবস্থিত। এদের অবস্থান হলো গাজীপুরের জয়দেবপুরে। জয়দেবপুর গাজীপুর, এইখানে হলো এই দুই প্রতিষ্ঠানের অবস্থান, জয়দেবপুর গাজীপুর। গেল একটা। এরপরে বাংলাদেশের কৃষি সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো BADC বা বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, যেটা 1976 সালে প্রতিষ্ঠিত হয়। লিখে রাখেন BADC। লিখছেন BADC 1961 সালে না, BADC প্রতিষ্ঠিত হয়েছে স্বাধীন বাংলাদেশে 1976 সালে। আর 1961 সালে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা কেন্দ্র বা যেটা হলো বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, বিনা। এটা প্রতিষ্ঠিত হয় 1961 সালে। আর BADC লিখে রাখেন 1976 সালে। দেখেন BADC
বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিষ্ঠিত হয় 1976 সালে। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন। বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট কর্পোরেশন, এরপরে এটার সদর দপ্তর হলো ঢাকা। এটা কিন্তু ঢাকার মধ্যে, আর ওই দুইটা গাজীপুরে, আগের দুইটা গাজীপুরে, আর এটা হলো ঢাকায় এটার অবস্থান। আর এরপরে আরেকটা প্রতিষ্ঠান দেখেন BINA, বিনা। এইটা প্রতিষ্ঠিত হয় 1961 সালে। বিনা হলো বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। এরাই ইরাটম নামে ধানের জাত আবিষ্কার করেছে। ইরাটম নামে ধানের জাত আবিষ্কার করেছে এই নিউক্লিয়ার এগ্রিকালচার। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার বা বিনা। ওকে, এই বিনা সম্পর্কে লিখে রাখেন। এটার সদর দপ্তর হলো ময়মনসিংহে। এটার সদর দপ্তর হলো ময়মনসিংহ। বিনার অবস্থান হলো ময়মনসিংহ। বিনা কিন্তু আবার ঢাকায় না, বিনার অবস্থান হলো ময়মনসিংহে। লিখছেন? এরপরে সর্বশেষ যে প্রতিষ্ঠান সম্পর্কে আমরা লিখবো সেটা হলো BJRI বা বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। লিখছেন BJRI। BJRI কি লিখছেন? স্যার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের ক্লাস হয় না, এখনো লেকচার 3 শেষ হয়নি। আচ্ছা, কর্তৃপক্ষকে বললেই কর্তৃপক্ষ ইনশাল্লাহ ক্লাস দিবে, ওনাদেরকে জানান। BJRI এটাও প্রতিষ্ঠিত হয় 1976 সালে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট। 76 না, এটা 74 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। খুব সম্ভবত 1974 সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট। এটা ঢাকার মানিক মিয়া এভিনিউয়ে এটা সদর দপ্তর আছে। এটাও ঢাকায়, সদর দপ্তর হলো ঢাকায়। আর একটা প্রতিষ্ঠান সম্পর্কে অবশ্যই লিখবেন, সেটা হলো BFRI বা বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বা বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র।
যেটা মূলত প্রথমবার প্রতিষ্ঠিত হয় 1948 সালে। পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে এটা আবার নতুন করে গঠন করা হয়। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1946 সালে এবং এটার এই নাম পরিবর্তন হয় 1996 সালে। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বা BFRI এটাই হলো সর্বশেষ প্রতিষ্ঠান। এটাও লিখে রাখেন, BFRI। এটা প্রতিষ্ঠিত হয় 1948 সালে, বাট এটার এই নাম এটা দেওয়া হয় 1996 সালে। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এই নামটা দেওয়া হয় 1996 সালে। তো লেখেন হলো বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, এবং এটার সদর দপ্তর বর্তমানে ময়মনসিংহে। এটা আগে ছিল চাঁদপুরে, এখন হলো ময়মনসিংহে, ময়মনসিংহ। এখানে এটা সদর দপ্তর। আর ফুল ফর্ম হলো বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট। এছাড়াও আছে বাংলাদেশে আরো কিছু গবেষণা কেন্দ্র, যেমন চা গবেষণা কেন্দ্র বা গম গবেষণা কেন্দ্র। এইগুলো জাস্ট অবস্থানটা কোথায়, কোনটার অবস্থান আছে, এইগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। তো এই গবেষণা কেন্দ্রগুলোর অবস্থানটা চাইলে একটু লিখে রাখতে পারেন, যে এই গবেষণা কেন্দ্রগুলোর অবস্থান রয়েছে কোনটা কোথায়, এটা সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। এর মধ্যে যেটা যেটা লিখবেন, 1 নম্বরে লেখেন যে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অবস্থান হলো ঈশ্বরদী, পাবনা। বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট ঈশ্বরদী, পাবনা। একটা একটা করে আমি বলে দিচ্ছি, শুধু যেই কয়টা দরকার সেই কয়টাই লিখবেন, কারণ এখানে প্রচুর তথ্য মুখস্থ করতে হয়, মনে রাখতে হয়। আমি যাতে সব লিখে রাখবেন না, যেইটুকু প্রয়োজন শুধু সেইটুকু লিখবেন। বাংলাদেশ ইক্ষু, যেগুলো পরীক্ষায় এসেছে আমি শুধু সেইগুলোই বলছি। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট, এটার অবস্থান হলো ঈশ্বরদী, পাবনা। এরপরে আর একটা প্রশ্ন প্রায় আসে, সেটা হলো বাংলাদেশ মশলা গবেষণা কেন্দ্র, যেটার অবস্থান আছে হলো বগুড়ায়। বাংলাদেশ মৎস্য গবেষণা কেন্দ্র, যেটার অবস্থান হলো বগুড়ায়। আর হলো বাংলাদেশ গম ও ভুট্টা ইনস্টিটিউট, এটা হলো নসিপুর, দিনাজপুর। গম ও ভুট্টা, যেহেতু এগুলো অর্থকরী ফসল, বাংলাদেশের গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র বা গম ও ভুট্টা ইনস্টিটিউট, এটার অবস্থান হলো নসিপুর, দিনাজপুর। নসিপুর, দিনাজপুর। গম ও ভুট্টা গবেষণা কেন্দ্র, নসিপুর, দিনাজপুর। আর এরপরে আরেকটা লিখতে পারেন, যেটা আরেকটা যেটা লিখতে পারেন সেটা শুধুমাত্র মৎস্য গবেষণা, মানে গবেষণা কেন্দ্র আর কি বলে এটাকে, বাংলাদেশের একটু আগে কি বললাম, যে মশলা গবেষণা কেন্দ্র, এটা আছে বগুড়ায়। মশলা গবেষণা কেন্দ্র বগুড়া। আর চা গবেষণা কেন্দ্র, এটার অবস্থান হলো, চা গবেষণা কেন্দ্র আছে বাংলাদেশে মৌলভী বাজার। শেষ। এরপর চলেন আমরা একেবারে চাষবাস করতে মাঠে নেমে যাই। এই কয়টাই, এই 4টাই, আর ওইদিকে 6টা, এই 10টাই করবেন ভালোভাবে। এরপর আমরা চাষবাস করতে মাঠে নেমে যাই। বাংলাদেশে কৃষি ফসল উৎপাদনের মৌসুম হলো 2টি, একটা হলো রবি মৌসুম, একটা হলো খরিফ মৌসুম। এই মৌসুম সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে। বাংলাদেশের কৃষি ফসল উৎপাদনের বা বাংলাদেশের ফসল উৎপাদনের মৌসুম, ফসল উৎপাদনের মৌসুম, এটা হেডলাইন করেন বাংলাদেশের ফসল উৎপাদনের মৌসুম। লিখবেন হলো বাংলাদেশে
ফসল উৎপাদনের প্রধান মৌসুম হলো দুইটি। একটা হলো রবি মৌসুম এবং একটা খরিফ মৌসুম। এটা আমরা সবাই জানি, কিন্তু যেটা জানি না সেটা হলো, স্যার আমরা কি জন্য ইনফরমেশন কি উইকিপিডিয়া থেকে নিতে পারি? উইকিপিডিয়া থেকে নিতে পারেন, বাট ওইটা দেখতে হবে লাস্ট আপডেটেড কবে। অনেক সময় দেখা যায় কিছু কিছু তথ্যের ক্ষেত্রে তথ্যগুলোর যে লাস্ট আপডেট ওইটা আপনার দরকার হবে, এবং ওই লাস্ট আপডেট তথ্যটা উইকিপিডিয়ায় কবে আপডেট করা হয়েছে, অনেক সময় 2020 সালের তথ্য, 2015 সালের তথ্য, এগুলো উইকিপিডিয়ায় থাকে। 2002 সালে আপডেট করা তথ্য থাকে কিছু কিছু বিষয়ে। ওই তথ্যগুলো নিলে তখন একটু ঝামেলা হয়ে যায়। এই জন্য তথ্যের আপডেটটা দেখে তারপরে তথ্য নেওয়া জরুরি। ফসল উৎপাদনের প্রধান মৌসুম দুইটি, একটা হলো রবি মৌসুম বা গ্রীষ্মকালীন মানে শীতকালীন ফসল, আর একটা হলো খরিফ মৌসুম বা গ্রীষ্ম বর্ষা, যার মধ্যে অন্তর্ভুক্ত। এবং খরিফ আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো খরিফ 1, একটা হলো খরিফ 2। এখন রবি মৌসুম এটাকে বলা হয় শীতকালীন সবজি বা শীতকালীন ফসল। এটা মূলত শীতকালকে বোঝায় রবি মৌসুম, এবং এই মৌসুমটা মূলত বাংলায় কার্তিক থেকে ফাল্গুন পর্যন্ত চলে। অক্টোবর থেকে মার্চ বা কার্তিক থেকে ফাল্গুন পর্যন্ত চলে রবি মৌসুম। আর এই রবি মৌসুমের কয়েকটা শস্যের নাম লিখে নেন যেগুলো পরীক্ষা আসে। চা ইনস্টিটিউট চট্টগ্রাম, না এটা চা ইনস্টিটিউট হলো মৌলভীবাজারে। এটা রবি মৌসুম সম্পর্কে লিখে নেন। ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, সিম, যেগুলো শীতকালীন সবজি, এগুলো উৎপাদিত হয় রবি মৌসুমে। ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, সিম, এগুলো একটু লিখে নেন। ফুলকপি, বাঁধাকপি, মূলা, গাজর, লাউ, সিম, যেগুলো শীতকালীন সবজি আছে, এই সবজিগুলোই মূলত রবি শস্য নামে পরিচিত। এরপর এখানে একটা কথা লিখে রাখেন, এই সময়ে যে ধান উৎপাদিত হয় সেটা হলো বোরো ধান। এইটা স্টার দিয়ে আলাদা করে লিখে রাখেন। এই সিজনে উৎপাদিত হয় বোরো ধান। এক একটা সিজনের সাথে এক একটা ধানের উল্লেখ আছে। এই ধানের সিজনগুলো মানে রবি মৌসুমে হয় বোরো ধান, এরপর আমন ধান আর আউশ ধান, এইটা হয় খরিফ মৌসুমে। আবার খরিফ 1 নামে যে মৌসুমটা সেইখানে হয় আউশ ধান, আর খরিফ 2 মৌসুম যেটা সেখানে হয় আমন ধান। এটা বড়ি মৌসুম হয়ে গেছে, রবি মৌসুম। রবি মৌসুম। লোক কমতেছে কেন ভাইয়া? 2-3 জন লোক কমে গেছে হঠাৎ করে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা যদি কখনো ক্লাস থেকে যেতে হয় কোনো কারণে, ধরেন আপনার ভালো লাগতেছে না, হুদাই মনে হবে যে হুদাই বাকওয়াজ পড়াইতেছেন, এটা আমার দরকার নেই, আমি সব জানি, সেটাও আপনি বলে যাবেন ক্লাস থেকে যদি আপনি কখনো বেরোন, যেহেতু এটা ক্লাসরুম। আর যদি আপনি আপনার মতো দেখেন ভাল লাগে না, বের হয়ে গেলেন, আবার ভাল লাগলো জয়েন করলেন, আবার ভাল লাগলো না, বের হয়ে গেলেন, তখন আর এটা ক্লাস থাকে না এবং এটার এফেক্টিভনেস আপনার জন্য কমে যাবে। আমার জন্য খুব বেশি ক্ষতি হবে না, বাট আপনাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিটা হবে। এইটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়টা হলো, যারা আছেন একটু ক্যামেরা চালু করলে রবিবারের খোঁজ খবর পাওয়া যায় যে আসলে আমার সাথে কেউ আছে, তারা কিছু বলতে চাচ্ছে। আদারওয়াইজ মনে হয় একেবারে নিখোঁজ, যে আমি বোর্ডের সাথেই শুধু কথাবার্তা বলে যাচ্ছি। চা ওই কি লিখছেন, ইরফান হাসান লিখছেন হলো ঘুম পাইছে ওনাদের। ঘুম কার কার পেয়েছে আমি জানি না, তবে যাদের পায়নি তাদেরকে দেখা যাচ্ছে ক্যামেরা চালু করতে। 2 জন মানুষ দেখা গেছে, শরীফ ভাই একজন, সুমন ভাই একজন, ওয়েলকাম। আর বাকি যারা আছেন তারা এসএন জান্নাত আপু একজন, ওকে ওয়েলকাম। আর কামরুল ইসলাম ভাই আছেন একজন। আর বাকিরা কই? যারা ওয়াইফাইতে ডাটা করছেন, ইউজ করছেন ওয়াইফাই, তো তারা তো অন্তত ক্যামেরা চালু রাখতে পারেন। বাকিরা না হয় ভাবলাম যে এমবি বাঁচানোর জন্য এই অন করে না। বাকিরা কি করেন বলেন? বাকিরাও কি ডাটা বাঁচানোর জন্যই চিন্তা ভাবনা করতেছেন? কিপটামি করেন না, পড়াশোনার ক্ষেত্রে কিপটামি করলে নিজের লস। দিন শেষে চলেন মূল কথায় ফিরে যাই। রবি, এরপরে রবি মৌসুমের ধান কোনটা, এইটা পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে। রবি মৌসুমের ধান হলো বোরো ধান। এরপরে খরিফ মৌসুম লিখবেন। খরিফ মৌসুম আবার 2 ভাগে বিভক্ত।
একটা হলো খরিফ 1 আর একটা হলো খরিফ 2, যার মধ্যে খরিফ 1 হলো চৈত্র থেকে আষাঢ় পর্যন্ত সময়, অর্থাৎ মূল বর্ষাকাল যেটা, এই সময় চৈত্র থেকে আষাঢ় খরিফ 1। আর খরিফ মৌসুমের এই শস্যগুলো মূলত পরিচিত গ্রীষ্মকালীন ফসল হিসেবে। এইগুলোকে বলা হয় গ্রীষ্মকালীন ফসল। আর এই ফসলগুলোর দুইটা সিজন হয়, একটা হয় খরিফ 1। খরিফ 1 যেটা, এটা একেবারে আষাঢ় মাস পর্যন্ত চলে, চৈত্র থেকে আষাঢ় মাস পর্যন্ত চলে খরিফ 1। আর এই খরিফ 1-এ উৎপাদিত ফসলগুলোর মধ্যে অন্যতম, এইখানে আছে বোরো ধান, এইখানে হবে আউশ ধান, এইখানে লিখে রাখেন আউশ ধান। এটাই এই সিজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফসল, আউশ ধান। আউশ ধান দেখেছেন কেউ? যাদের বাড়ি গ্রামে আছে আউশ ধান কেউ দেখেছেন? আমি আউশ ধান খুব পছন্দ করি, বেসিক্যালি এই চালটা একটু বেশি পুষ্টি সমৃদ্ধ চাল। তো আউশ ধানের পরে এই সিজনের ফসলের মধ্যে লিখবেন করলা, পটল, কাঁকরোল, বরবটি, ঢেঁড়স, পুঁই শাক, মিষ্টি কুমড়া। করলা, পটল, কাঁকরোল, পুঁই শাক, ঢেঁড়স, মিষ্টি কুমড়া। করলা, পটল, কাঁকরোল, পুঁই শাক, ঢেঁড়স, একটা হলো মিষ্টি কুমড়া। বাট একটা কথা মনে রাখবেন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু এই ধানগুলোর নাম। খরিফ 1, এরপর খরিফ 2-এ উৎপাদিত হয় আমন ধান। খরিফ মৌসুম 2, দেখেন খরিফ 2, এই সময় উৎপাদিত হয় আমন ধান। আমন ধান উৎপাদিত হয়, একটা হলো আউশ ধান, একটা হলো আমন ধান। এবং এই মৌসুমটা আষাঢ়ের পর, অর্থাৎ শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত চলে। শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত চলে। শ্রাবণ থেকে আশ্বিন মাস পর্যন্ত চলে। এবং এই সিজনের স্পেসিফিক ওরকম কোনো ফসল হয় না আমন ধান ছাড়া। এখানে কিছু ফল ফলাদি আছে, যেমন লেবু, তাল, দেখছেন, আমলকি, এগুলো এই সিজনের ফসলগুলো পরিচিত। লেবু, তাল, আমলকি, এগুলো এই সিজনের ফসল। বাট এই সিজনে স্পেসিফিক ওরকম ফসল খুব বেশি কিছু একটা হয় না। এই গেল ফসলের সিজন। এরপরে আমরা চলে যাব ফসলের উন্নত জাত সম্পর্কে। এরপরে আমরা ফসলের উন্নত জাত সম্পর্কে লিখব। জাত সম্পর্কে লিখে রাখেন ফসলের উন্নত জাত। তারপরে অর্থকরী ফসলগুলো সম্পর্কে লিখব। প্রথমে লিখে রাখেন ফসলের উন্নত জাত। ফসলের উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল জাতগুলোর মধ্যে 1 নম্বরে সার্ভিসেস অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হতে পারে? এটা আগামী বছর জানুয়ারি মাসে সার্কুলার দিবে। প্রতি বছর দিতে আগে নভেম্বরে বা ডিসেম্বরের শুরুতে অনেক সময় দিয়েছে। বাট এবার থেকে সুনির্দিষ্ট একটা প্যাটার্নে আসবে বিসিএস পরীক্ষা, এবং সেই অনুযায়ী প্রতি বছর জানুয়ারির শুরুতে নতুন করে বিসিএস এর সার্কুলার আসবে। প্রতি বছর জানুয়ারি মাসের 1 তারিখ অথবা সার্কুলার আসবে। জানুয়ারি মাস ব্যাপী অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করার কার্যক্রম চলবে, এবং মার্চ বা এপ্রিল মাসে পরীক্ষা তারা নেবে। অর্থাৎ 1 বছরে একটা পরীক্ষা শেষ করার যে প্রসেস, এটার অংশ হিসেবে তারা এই কার্যক্রম হাতে নিতে যাচ্ছে আগামী বছর থেকে। ফসলের উচ্চ ফলনশীল জাতের মধ্যে প্রথমে লিখেন ধান। ধানের উচ্চ ফলনশীল জাত কোনগুলো? আশা, ময়না, হীরা, চান্দিনা, মালা, বিপ্লব, বিশাল, দুলাভোগ, এইগুলো। তো এখানে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইগুলো একটু লিখে নেন। সেটা হলো
হীরা, ময়না, আশা, চান্দিনা, বিপ্লব, বিশাইল এবং আরেকটা জাতের নাম হলো ইরাটম। হীরা, ময়না, আশা, চান্দিনা, বিপ্লব, বৃষাইল, ইরাটম। এরপরে এখানে আরো লিখতে পারেন প্রগতি, মুক্তা, এই দুটা নাম। প্রগতি, এই কয়টাই শেষ। গমের মধ্যে লেখেন দোয়েল, আকবর, কাঞ্চন, বলাকা, সোনালিকা, এগুলো হলো গমের জাত। এই জাতগুলোই যেগুলো একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বিভিন্ন পরীক্ষায় বারবার আসছে, শুধু সেইগুলো লিখে রাখেন। বলাকা, দোয়েল, আকবর, কাঞ্চন, সোনালিকা। বলাকা, দোয়েল, আনন্দ, আকবর, কাঞ্চন, সোনালিকা। বিশেষ পরীক্ষা এসেছিল না? পাখি ব্যতীত দোয়েল কোন জাত বা কোন ফসলের জাত, বা পাখি ব্যতীত দোয়েল কি? পাখি ব্যতীত দোয়েল হলো গমের উন্নত জাত। স্যার, জি স্যার বলেন, কমেন্টে লিখে দেন কি বলতে চাচ্ছেন, কমেন্টে লিখে দেন। এগুলো কি আসবে স্যার? অবশ্যই আসবে। এগুলো দিয়ে তো প্রশ্ন এসেছে, অনেকবার প্রশ্ন এসেছে। এগুলো আসবে মানে কি? এগুলো দিয়ে প্রশ্ন এসেছে, আসবে না, এসেছে। 28 কি ধানের জাতের নাম? হ্যাঁ, 28 ধানের জাতের নাম, বাট এটা পরীক্ষায় আসেনি। হ্যাঁ, এরপরে আরেকটা লিখে রাখেন, গমের পরে যেটা লিখবেন সেটা ভুট্টার জাত। বর্ণালী, শুভ্রা, এই দুইটা হলো ভুট্টার জাত। ভুট্টার জাত হলো দুইটা, একটা লিখবেন বর্ণালী আর একটার নাম লিখবেন শুভ্রা। একটা বর্ণালী আর একটা হলো শুভ্রা। এরপরে যেটা লিখবেন সেটা হলো ধান, গম, ভুট্টা। এরপর পাটের জাত লিখেন। পাটের উন্নত জাত হলো তোষা আর একটা হলো মেস্তা। এই দুটা হলো পাটের উন্নত জাত। এরপর পাটের পরে আরেকটা উল্লেখযোগ্য ফসল হলো আলু। আলুর ফসলের জাতের নাম হলো ডায়মন্ড, কার্ডিনেল, কুফুরি, সিন্দুরি, এইগুলো। ডায়মন্ড, কার্ডিনেল, কুফুরি, আরটা হলো সিন্দুরি। ডায়মন্ড, কার্ডিনেল, কুফুরি, সিন্দুরি, এগুলো হলো আলুর জাত। এরপরে যেটা লিখবেন সেটা বেগুনের জাত। ইওরা, শুক্তারা, তারাপুরি। ইওরা, শুক্তারা, তারাপুরি। এরপর লেখেন বাঁধাকপির জাত। গোল্ডেন ক্রস, কেওয়াই ক্রস, একটা হলো ড্রাম হেড। এইগুলো হলো বাঁধাকপির জাত। বাঁধাকপির পরে যেটা লিখবেন সেটা হলো কলার জাত। অগ্নেশ্বর, কানাইবাসী, মোহনবাসী, একটা হলো বিট জবা। অগ্নেশ্বর, কানাইবাসী, মোহনবাসী, বিট জবা, এগুলো হলো কলার উল্লেখযোগ্য যে জাত। কানাইবাসী, মোহনবাসী,
বিট জবা, যেই জাতগুলো আমরা জানি না। এছাড়া অমৃত সাগর, যেটাকে আমরা সাগর কলা নামে চিনি, হ্যাঁ, এই কলাগুলোর জাত আছে, বাট এগুলোর দরকার নেই। এই কয়টাই পরীক্ষায় আসার মতো উল্লেখযোগ্য জাত। এরপরে যদি আমরা টমেটোর দিকে তাকাই, টমেটোর জাত আছে কিছু গুরুত্বপূর্ণ: বাহার, মানিক, রতন, অপূর্ব, ঝুমকা, সিন্দুর, মিন্টো, এগুলো হলো টমেটোর জাত। টমেটো এর জাত হলো বাহার, মানিক, রতন, অপূর্ব, ঝুমকা, সিন্দুর, এগুলো হলো অপূর্ব মানে ইসের জাত, টমেটোর জাত। বাহার, মানিক, রতন, অপূর্ব, ঝুমকা, সিন্দুর, এগুলো হলো টমেটোর জাত। টমেটোর বাইরে আর পড়তে পারেন তরমুজের জাত লিখতে পারেন পদ্মা, মধুমতি, আর মরিচের জাত লিখতে পারেন মরিচের জাত। তরমুজের লিখতে পারেন পদ্মা ও মধুমতি, আর মরিচের জাত লিখতে পারেন যমুনা। পদ্মা, মধুমতি, মরিচের জাত হলো যমুনা। এখান থেকে আর মনে হয় না খুব বেশি গুরুত্বপূর্ণ কিছু বাকি রয়ে গেল। আর কিছুই লাগবে না। এরপরে আসেন বাংলাদেশের অর্থকরী ফসল সমূহ নিয়ে আমরা কথা বলবো। তার আগে এইটুকু ক্লিয়ার হলে, মধুবালা হবে স্যার, মধুবালা লাগবে না। মধুমতি আছে একটা, মধুবালা আর লাগবে না, বুঝতে পারছেন? তুলার জাত লিখে দিছি না, রূপালী, বেলফোজ, তুলার জাত না, তুলার জাতটা লিখে দেয় নাই, তুলার জাতটা শুধু লিখে রাখেন, রূপালী এবং ডেলফোজ। তুলা, রূপালী, একটা হলো ডেলফোজ। এই পর্যন্ত ক্লিয়ার হলে সি লিখে দেন। হলুদ তরমুজটা কোনটা? হলুদ তরমুজ লাগবে না, এই যেগুলো লিখছেন এগুলো শুধু লিখে রাখেন। এইগুলো ক্লিয়ার হলে সি লিখে দেন। দেন আমরা তাহলে চলে যাব ফসল চাষের মাটি নিয়ে। বিশেষ পরীক্ষায় খুব বেশি প্রশ্ন কখনোই আসেনি। ফসল চাষের মাটি, এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, এবং এই মাটিগুলোর মধ্যে কোনটা ধান উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ, কোনটা অন্যান্য ফসল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন বিসিএস এ সাধারণত আসেনি এর আগে কখনোই। আমরা শুধু সেগুলোই পড়ছি বাছাই করে, যেগুলো পরীক্ষা বারবার এসেছে। সব পড়ার দরকার তো আর নেই, আমাদের তো আর কৃষিকাজ করা লাগবে না, চাকরির জন্যই তো সবাই পড়তেছেন। চলেন, এরপরে যেটা আছে সেটা হলো ফসলের জাতের পরে লিখে নেন অর্থকরী ফসল সমূহ সম্পর্কে। অর্থকরী ফসল, অর্থকরী ফসলের মধ্যে 1 নম্বরে লিখবেন পাটের কথা। পাট, পাটের কথা 1 নম্বরে, পাটের কথা 1 নম্বরে যেটা লিখবেন, স্যার মাথা ব্যথা করতেছে, আর কি কি বাকি আছে? আর অল্প কিছু বাকি আছে। পাটের জাত সম্পর্কে 1 নম্বরে যেটা লিখবেন, বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল সোনালী আঁশ নামে পরিচিত। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল, আর এটা নিকনেম হলো সোনালী আঁশ। এরপরে আরেকটা লিখবেন যে বর্ষপণ্য 2023 ঘোষণা করা হয়েছে বাংলাদেশে পাট ও পাটজাত পণ্যকে। বর্ষপণ্য, হোয়াইট গোল্ড হলো চিংড়ি,
হোয়াইট গোল্ড হলো বাগদা চিংড়ি, হোয়াইট গোল্ড এটা না, এটা সোনালি, আর ওইটা হলো রূপালি, রূপালি সোনা। এরপরে আসেন বাংলাদেশের বর্জ্য পণ্য 2023 মার্চ মাসে ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, সেটা হলো পাট ও পাটজাত পণ্যকে। বাংলাদেশের বর্জ্য পণ্য 2023 ঘোষণা করা হয়েছে পাট ও পাটজাত পণ্যকে। বর্জ্য পণ্য 2023 ঘোষণা করা হয়েছে পাট ও পাটজাত পণ্যকে। এবং পাট ও পাটজাত পণ্য সম্পর্কে আরো যে তথ্যগুলো লিখে রাখবেন, এটা হলো পাটকে কৃষি পণ্য ঘোষণা করা হয়েছে 2016 সাল থেকে। 2023-এর বর্জ্য পণ্য অর্থাৎ প্রোডাক্ট অফ দ্য ইয়ার, এটা একটু ইংরেজিতেও অল্প করে লিখে রাখেন যাতে মনে থাকে। এটাকে বলা হয় প্রোডাক্ট অফ দি ইয়ার। প্রতি বছর এক একটা পণ্যের উন্নতির জন্য এরকম গুরুত্বপূর্ণ কৃষি পণ্য বা শিল্প পণ্যগুলোকে বর্জ্য পণ্য হিসেবে ঘোষণা দেওয়া হয় এবং ওইগুলোর উন্নয়নে কাজ করা হয়। তো এই বছর বর্জ্য পণ্য ঘোষণা করা হয়েছে পাট ও পাটজাত পণ্যকে। এরপরে আরেকটা কথা লিখে রাখেন, কাঁচা পাটের গাইটের ওজন 4.5 মণ। একটি কাঁচা পাটের গাইটের ওজন 4.5 মণ। একটি কাঁচা পাটের গাইটের ওজন কত, এটা বিশেষ পরীক্ষায় এসেছিল 4.5 মণ। এরপরে আরেকটা কথা লিখে রাখবেন, সেটা হলো পাট থেকে জুটন আবিষ্কার করেন মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। পাট থেকে আবিষ্কৃত এক ধরনের তন্তু, যার নাম হলো জুটন। পাট থেকে আবিষ্কৃত এক প্রকার তন্তু যার নাম হলো জুটন, এবং এটা আবিষ্কার করেন মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। জুটন আবিষ্কার করেন মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। এরপরে লেখেন পাটের জিনোম সিকোয়েন্স বা পাটের জীবন রহস্য আবিষ্কার করেন, পাটের জীবন রহস্য আবিষ্কার করেন বিজ্ঞানী মাকসুদুল আলম। বিজ্ঞানী মাকসুদুল আলম। দেখছেন এই জুটনটা কি? জুটনটা মূলত পাট এবং সুতার সংমিশ্রণে তৈরি এক ধরনের কাপড়। পাট এবং সুতা, এটা পাট যোগ সুতা, এই দুইটার সংমিশ্রণে তৈরি এক ধরনের কাপড়, যেখানে পাটের রেশিও হলো 30% আর সুতার রেশিও হলো 70%। এই রেশিওতে এটা জুটনটা তৈরি করা হয়। এরপরে আরেকটা কথা লিখে রাখেন, যেটা হলো পাটজাত পণ্যের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে 19টি পণ্যে। পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে 19টি পণ্যে। আর পাট থেকে পলিথিন আবিষ্কার করেন মোবারক আলী খান, স্যার ছুটি চাই, কামরুল ইসলাম।
আচ্ছা, খুব বেশি যদি কারো তারা থাকে, অর্থাৎ যদি কারো কি থাকে, টিউশনি থাকে বা অন্য কিছু থাকে, সেই ক্ষেত্রে ভিন্ন কথা। অনিচ্ছাকৃত সত্ত্বেও চলে যেতে হচ্ছে। 30 মিনিট হলো স্টুডেন্ট এসে বসে আছে। আহা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কামরুল ভাই কিছু বলতে চাচ্ছেন বোধ হয়। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার। স্যার, স্যার, আমি বাসায় আসছি। সত্য কথা হচ্ছে যে আমার বাসার পাশে খেলা হচ্ছে। হ্যাঁ, আমি আসলে বাসায় আসছি শুধু খেলা দেখার জন্য আজকে। শুধু আজকের জন্য আমাকে একটু ছুটি দিলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে খুবই এমার্জেন্সি হলে তো অবশ্যই, যেহেতু এটার জন্যই বাড়ি গিয়েছেন, নেন ছুটি। আর সুমন ভাই একজন, এমডি সুমন একজন, দুইজন সুমন হ্যান্ড রেজ করে আছেন। দুইজনের কার কি প্রশ্ন বলেন? একজন এমডি সুমন, একজন হলো শুধু সুমন। কে বলবেন বলেন? ওকে, কেউ কিছু না বললে তাহলে সামনে চলেন। এরপরে পাট থেকে পলিথিন আবিষ্কার করেন মুবারক আলী খান। পাট থেকে পলিথিন আবিষ্কার করেন, পলিথিন আবিষ্কার করেন বিজ্ঞানী মুবারক আলী খান। মুবারক আলী, হ্যাঁ, এটা দুই জায়গায় দুই তথ্য দেয়া আছে। এক জায়গায় দেয়া আছে 3.5 মণ কাঁচা পাটের গাইটের ওজন, আর এক জায়গায় আছে জুটন আবিষ্কার করেন মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। এই যে লেখাই তো আছে, প্রশ্ন করা লাগবে কেন? এই তো লেখা আছে মোহাম্মদ সিদ্দিকুল্লাহ। আর একটু কনসেন্ট্রেশন দিন ক্লাসে, বোধহয় আর একটু বেশি কনসেন্ট্রেশন দেওয়া দরকার, তাই না? এরপরে পাট সম্পর্কে আর কিছুই লিখতে হবে না, পাটের যা যা আছে সব লিখে ফেলেছি। এরপরে আসেন চায়ের সম্পর্কে লিখি। চাও বাংলাদেশের দ্বিতীয় প্রধান অর্থকরী ফসল। চা, চা, চা। চা সম্পর্কে প্রথমে লিখবেন যে বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয়, চা চাষ শুরু হয় 1840 সালে, যেটা হয় হলো চট্টগ্রামে। এটা চট্টগ্রামের অফিসার্স ক্লাবে চা চাষ শুরু হয়, বাট বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ শুরু হয় 1854 সালে সিলেটের মালনীছড়ায়। বাণিজ্যিকভাবে প্রথম চা চাষ শুরু হয় 1854 সালে, এবং এটা হয় সিলেটের মালনীছড়ায়। সিলেটের মালনীছড়া। এরপর লিখবেন বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান আছে। না, আগে লিখবেন বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা। বাংলাদেশে মোট চা বাগানের সংখ্যা কতটি? 167টি। যার মধ্যে বাংলাদেশের সর্বাধিক চা বাগান আছে হলো মৌলভীবাজার জেলায়, 92টি। 93ও লেখা আছে কোথাও কোথাও। সর্বাধিক চা বাগান আছে মৌলভীবাজারে। 93ও লেখা আছে, কোথাও 92ও লেখা আছে। আমরা বেশিটাই লিখে নিলাম 93টি। আমি এক্সাক্ট না,